নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। বিচারপতি বলছেন মমতা ব্যানার্জি নয়, রাহুল গান্ধী নয়, অখিলেশ যাদব নয়, এক বিচারপতি আদালতে বসেই বলছেন, কোর্ট, আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করতেই পারছে না। আপনি কোনো কিছু ভেরিফাই না করেই তদন্ত করছেন। ইডি দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং একটি এজেন্সি। ধরে নেওয়া হয় যে সব দক্ষ অফিসারেরা এখানে রয়েছেন। এই তো দেখছি অদক্ষ সব অফিসার এজেন্সি ভরে গেছে, তদন্ত হচ্ছেই না, শুধুমাত্র পেপার ওয়ার্কে মামলা সাজানো হচ্ছে। আনকোট। হ্যাঁ, সন্ধ্যে চা মুড়ি খেতে খেতে নয়, একজন বিচারপতি বিচারালয়ে বসে ইডির এক মামলা শুনতে শুনতে এই মন্তব্য করলেন, যে কথাগুলো দেশের প্রত্যেক বিরোধী নেতারা রোজ বলে চলেছেন, সাংবাদিকেরা লিখছেন, বলছেন। এক রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দেশে প্রতিটা প্রতিবাদী মানুষকে বিরোধী রাজনৈতিক নেতা কর্মী সমর্থকদের জেলে পাঠানো হচ্ছে। এই ইডিকেই কাজে লাগিয়ে তোলাবাজি চালাচ্ছেন মোদি শাহ, সেটাও এখন একেবারে পরিষ্কার। আগে ইডি গেছে, তারপরে টাকা এসেছে কাঁড়ি কাঁড়ি। তো এই কথাগুলো এক বিচারক বললেন কবে? 18 মে, গত শনিবার। আমাদের চ্যানেল সম্পাদক কৌস্তুভ রায়ের বিরুদ্ধে ইডির এক সাজানো মামলার বিচার চলাকালীন তিনি এই কথাগুলো বলেছেন। এবং এই প্রথম নয়, এই একই বিচারক এর আগেও এরকম মন্তব্য একাধিকবার করেছেন। তিনি কেন, কোন পরিপ্রেক্ষিতে, কি কি বলেছেন, আসুন একটু দেখে নেওয়া যাক। প্রথমে মামলাটা কি নিয়ে সেটা আগে বলে দিই। গল্পের শুরু এক এফআইআর থেকে। 2রা নভেম্বর 2017-তে রাজস্থানের জয়পুরে এফআইআর দায়ের করা হয়। মূলত টাকা তছরূপ, চিটিংবাজি, চিটফান্ডের মাধ্যমে মানুষের টাকা নিয়ে ফেরত না দেওয়া ইত্যাদি ধারায় অভিযোগের ভিত্তিতে ওই জয়পুর থেকেই গ্রেফতার করা হয় পিনকন স্পিরিটস লিমিটেডের মালিক মনোরঞ্জন রায়কে। এফআইআর ছিল আমাদের রাজ্যের খেজুরি থেকেও, তার বহু আগেই করা। 19 জানুয়ারি 2017-তে দায়ের করা আরেক এফআইআরে এও একই অভিযোগ ছিল, সেটাও এই গ্রেফতারির সঙ্গে জোড়া হলো। যথারীতি সার্চ হলো, রেড হলো, বিভিন্ন দফতরে বিভিন্ন ডকুমেন্টস সিজ করা হলো, সেসবের ভিত্তিতে মামলা চলতে লাগলো। 2020-তে 3রা অক্টোবর বিচারকেরা রায় দিলেন, আজীবন কারাবাসে রায় ঘোষণা হলো। এত বড় এক মামলায় যেখানে অপরাধীর আজীবন কারাবাসের সাজা শোনানো হচ্ছে, যা প্রায় 3 বছর ধরে চলল, সেই মামলাতে কোনো দলিল দস্তাবেজ কি একবারের জন্য কৌস্তুভ রায়ের নাম বা তার অন্য কোনো কোম্পানির নাম এসেছে? না, আসেনি। কোনো এক চিলতে কাগজেও এরকম কোনো তথ্য নেই। সেসব দলিল দস্তাবেজ আদালত দেখেছে, বাদী বিবাদী পক্ষের উকিলেরা সেসব দস্তাবেজ নিয়ে সওয়াল করেছে। না, একবারও সেই দলিল দস্তাবেজের কোথাও না ছিল কৌস্তুভ রায়ের নাম, না তার কোনো কোম্পানির নাম। তো সেই দলিল দস্তাবেজ দেখে বিচারকেরা বলেছিলেন, মনোরঞ্জন রয় হ্যাজ ইন্টেনশন টু চিট ফ্রম দ্য ভেরি বিগিনিং, so he did not keep proper legal system because the existence of such systems will be helpful for a clear and clean accounts. He told lies and took loans from the banks. The banks and the authorities had the duty to investigate before giving loans. In that case, such irregularities would not be happened. Probably they were purchased by Manoranjan Roy. Manoranjan Roy intentionally created such irregularities so that it cannot be identified easily in case of legal inquiries and legal claim or in investigation. খুব সাফ জানিয়েছিলেন যে এই মনোরঞ্জন রায় একজন ঠগ প্রতারক হিসেবে খাতায় যত রকমের গন্ডগোল করা সম্ভব উনি ইচ্ছাকৃতভাবেই করেছেন। বলেছিলেন, the activities of Manoranjan Roy is full of irregularities and he had intention to cheat the public, banks and creditors from the very beginning, and his submission and activities are full of contradictions. কেবল সাধারণ মানুষ নয়, ব্যাংক বিভিন্ন সংস্থাকে সে ঠকিয়েছে, তার কাজকর্ম গোলমেলে, তার বিভিন্ন সময় আবেদনের সব বিরোধিতা আছে এবং এগুলো ইচ্ছে করেই করা হয়েছে। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সেই মনোরঞ্জন রায় 2023-এ হঠাৎই জানালেন তিনি কৌস্তুভ রায়কে টাকা দিয়েছেন। কিভাবে জানালেন? জেরাতে জানালেন। কেবল জানালেন না, তিনি একটা হিসেবের খাতার কিছু পাতাও ইমেল করলেন ইডির কাছে, যেখানে দেখা যাচ্ছে কৌস্তুভ রায় ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন।
জেল খাটছে এমন আসামি ইমেল করলেন কোথা থেকে? জেল থেকে ইমেল করা যায়? কোন আইনে? তার দফতরের সমস্ত কাগজ আগেই সিজ করেছে বিভিন্ন সংস্থা। তিনি এই হিসেবের খাতা পেলেন কোত্থেকে? কে জোগালো তাকে এই বুদ্ধি? সাজা পেয়ে জেল খাটছেন, তারপরেও তিনি এই তথ্য দিয়ে কার হাত শক্ত করছেন? কৌস্তুভ রায় নিজেই নিজের মামলার সওয়াল করার সময় এই কথাগুলো বললেন। এসব শুনে বিচারক কি বলেছেন শুনুন। হাইকোর্ট, কৌস্তুভ রায় প্রশ্নগুলি খুব সাধারণ। এই প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে সমস্ত তদন্তটি দাঁড়িয়ে আছে। বর্তমানে আমরা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি সম্পূর্ণভাবে বিচার প্রক্রিয়া শুরু করার পর্যায়ে। তাই আমি আশা করব তদন্তকারী সংস্থা এই নথিগুলি আদালতে পেশ করবেন। না হলে বিচার প্রক্রিয়া ইডি কিসের ভিত্তিতে পিএমএলএ আইনের ধারা অনুযায়ী গ্রেফতার বৈধ কিনা আমায় আগে দেখতে হবে। কারণ কোন কোন প্রামাণ্য নথি আপনাদের কাছে আছে সেটা আমায় দেখতে হবে। তার উপরে ভিত্তি করেই তো তদন্তের ভিত এবং গ্রেফতারি। সেই বিষয়টা সন্তুষ্ট হলেই পিএমএলএ আইনের ৪৫ ধারার প্রশ্ন আসবে। এই মামলা থেকে আমার মনে আরো একটি প্রশ্ন উঠছে। মনোরঞ্জন রায় কিন্তু কোনো সাক্ষী নন, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। পিনকন মামলায় তিনি মূল অভিযুক্ত। সুতরাং তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করতে গেলে উপযুক্ত নথি এবং প্রমাণ অবশ্যই তদন্তকারী সংস্থার কাছে থাকতে হবে। এছাড়াও ২০২১ সালে তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। প্রায় ৩ বছর পর কৌস্তুভ রায়ের নাম এলো। তার আগে মনোরঞ্জন রায় যে মামলায় সাজা পেয়েছে সেই মামলায় কৌস্তুভ রায়ের নাম আসেনি। হঠাৎ ৩ বছর পর কৌস্তুভ রায়ের নাম এলো কেন? কোন কোন নথির ভিত্তিতে এলো? অবশ্যই বর্তমান অবস্থায় তদন্তকারী সংস্থাকে আদালতের কাছে এগুলি পেশ করতে হবে। মানে ঠিক যে বিষয়টা কৌস্তুভ রায়, ওনার উকিল বা আমরা আমাদের অনুষ্ঠানে বারবার বলেছি, সেই কথার পুনরাবৃত্তি করলেন মাননীয় বিচারক। অভিযোগ মানি লন্ডারিং এর। তো সেই অভিযোগ নিয়ে কৌস্তুভ রায় বা তার উকিলদের বক্তব্য কি? অভিযোগটা কি? ওই যাবজ্জীবন কারাবাসে সাজাপ্রাপ্ত আসামির চিটফান্ডের ব্যবসা ছিল, সেসব পয়সা নাকি বিজ্ঞাপন দেবার নাম করে কলকাতা টিভিকে পাঠানো হয়েছিল। মানুষের ঘাম রক্তের পয়সা নাকি এভাবেই এই পথেই ঘোরাফেরা করেছে। মানে মনোরঞ্জন রায় কলকাতা টিভিকে বিজ্ঞাপন দিয়েছেন, সেই পয়সার কিছু অংশ রেখে আবার তা ফেরত চলে গেছে মনোরঞ্জন রায়ের কাছে। হ্যাঁ, এইভাবেই তো বেআইনি টাকা ঘোরে। ওই মনোরঞ্জন রায় হিসেবের কথায় বলেছেন উনি তার কোম্পানির বিজ্ঞাপন বাবদ ৩৩ কোটি টাকা খরচ করেছিলেন ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত। ওই হিসেবের খাতা বলছে মাত্র ৩,৭৮,০০,০০০ টাকা কলকাতা টিভির কাছে এসেছিল। বাকি টাকা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন খবরের কাছে গেছে। কত টাকা? ২৯,৩১,০০,০০০ টাকা। মানে মোট টাকার ১১% এসেছিল কলকাতা টিভির কাছে, বাকি ৮৯% গেছে বিভিন্ন চ্যানেল আর কাগজের কাছে। তাদেরকে ডাকা হয়েছে? সিবিআই বা ইডি তাদের দফতরে রেড করেছে? তাদের মালিক সম্পাদকদের গ্রেফতার করা হয়েছে? উত্তর না। এই মনোরঞ্জন রায়ের বিরুদ্ধে কত টাকা মেরে দেবার অভিযোগ ছিল? ৬৩৮ কোটি টাকার ঘোটালার জন্য ওনার আজীবন কারাবাস হয়েছে। আর কলকাতা টিভির মালিকের ওপর সেই ৬৩৮ কোটির কত টাকার গলমিলের অভিযোগ এনেছে ইডি? ১.৫০ কোটি টাকার। মানে 0.25% জন্য একজনকে ধরে ৩০০ দিনের বেশি জেলে রাখা হয়েছে। কিন্তু বাকি ৯৯.৭৫% টাকার নয়ছয়ের জন্য, পাচারের জন্য, হিসেবের গরমিলের জন্য দায়ীদের একজনও চিহ্নিত নয়। এটা ষড়যন্ত্র নয়? এবং সেই স্যাক্রোস্যান্ট হিসেবের কাগজ যা নাকি ওই কনভিক্টেড আসামি ইডিকে দিয়েছেন, যার ভিত্তিতে ইডি কৌস্তুভ রায়কে জেলে পুরেছেন, সেটাও কি একটা? একই অ্যাকাউন্টসের নানান হিসেব ইডি লাগাতার দিয়ে চলেছে। ১৭ জুলাই যখন কৌস্তুভ রায়কে গ্রেফতার করা হলো, তখন ইডি যে বিজ্ঞাপন বাবদ টাকার হিসেব ওই মনোরঞ্জন রায়ের হিসেবের বইয়ে দেখিয়েছিল, তার পরিমাণ ছিল ১.৯১ কোটি টাকা। কিন্তু যখন কৌস্তুভ রায়কে সই করতে বলা হলো সেই হিসেবের পাতায়, তখন তা কমে ১.৫৫ কোটি টাকা হয়ে গেল। এর কিছুদিন পরেই যখন জামিনের আবেদনে আপত্তি জানিয়ে ইডি আদালতে তথ্য পেশ করলো, তখন সেই অঙ্ক কততে দাঁড়ালো? আরো কমে তা হলো ১.৪০ কোটি টাকা। এটা কি পিসি সরকারের ম্যাজিক? একই হিসেবের বই যে এই টাকা নিয়ে একজনকে গ্রেফতার করে ৩০০ দিনের বেশি জেলে রাখা হয়েছে, তা ক্রমশ কমে যাচ্ছে।
আসলে জেল থেকে ইমেল করা ওই হিসেবের কাগজের আসলে তো কোনো অস্তিত্বই নেই, কাজেই তা এক একবার এক এক রকম হচ্ছে। খুব পরিষ্কার যে হিসেবের খাতা একটা নয়, অনেকগুলো আছে। তা বানিয়েছে হয় ওই যাবজ্জীবন সাজা পাওয়া ওই অপরাধী, না হলে ইডির কর্তারা। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। এই বাওয়াল শুনে বিচারক কি বললেন? হাইকোর্ট, পিনকনের মূল মামলার সঙ্গে কৌস্তুভ রায়ের কোনো যোগ নেই। মানি লন্ডারিং ধরতে হলে আপনাদের দেখাতে হবে যখন মনোরঞ্জন টাকাটা তুলেছিল তখন মনোরঞ্জনের সঙ্গে কৌস্তুভ রায় যুক্ত ছিল, অথবা টাকা তোলার পরে তিনি মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। এক্ষেত্রে মানি লন্ডারিং এ অভিযুক্ত মনোরঞ্জন রায়ের মধ্যবর্তী যোগসূত্রটা আমায় দেখিয়ে দিন। বিচারক এরপর ইডির উকিলকে বলছেন, মনোরঞ্জন রায়ের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে কি করে আপনি এই তদন্তের ফাউন্ডেশন করেন? আমি যেটা দেখতে পাচ্ছি ইডির সমস্ত উত্তরই হচ্ছে মনোরঞ্জন রায়ের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে। একজন সাজাপ্রাপ্তের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে যদি আপনি তদন্ত করতে চান, তাহলে সেই স্টেটমেন্ট তো আপনাকে তদন্ত করে খতিয়ে দেখতে হবে। তদন্ত মানেই কি শুধু মনোরঞ্জনের অ্যাকাউন্টস আর স্টেটমেন্টের ওপর ভিত্তি করা পেপার ওয়ার্ক? কৌস্তুভ রায় তো স্বীকার করছেন যে তিনি 1.91 কোটি ব্যাংকের মাধ্যমে এবং 72 লক্ষ টাকা ক্যাশের মাধ্যমে নিয়েছেন। যে চেকগুলি বাউন্স হয়েছে তার ভিত্তিতে তিনি ক্যাশ নিয়েছেন। আপনি আমাকে পরিষ্কারভাবে বলুন, এক্ষেত্রে কৌস্তুভ রায় কিভাবে মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত হয়েছেন? তদন্তকারী অফিসারকে বলুন আমাকে দেখাতে যে কোন মেকানিজমের ওপর ভিত্তি করে তিনি বলেছেন যে 25টা বিল ঠিক আর 15টা বিল জাল। কিসের ভিত্তিতে উনি এটা বলছেন? আনকোট। এরপর ইডির উকিল জানান, মনোরঞ্জন রায়ের লেজার খুঁটিয়ে দেখেই তারা এই কথা বলছেন। এবার শুনুন বিচারক কি বলেছেন। হাইকোর্ট, আবারও সেই মনোরঞ্জনের লেজার, এর ভেরিফিকেশন কি আপনাদের কাছে আছে? একজন সাজাপ্রাপ্ত যখন একটা স্টেটমেন্ট দিচ্ছে তখন আপনার তো উচিত প্রতি মুহূর্তে সেটা খতিয়ে দেখা। তদন্তকারী উচিত ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চলে যাওয়া, সেখানে গিয়ে দেখা যে কার নামে ডিডি ইস্যু হয়েছে, তাও আবার 1 এপ্রিল, যেদিন দেশের সমস্ত ব্যাংক বন্ধ। আপনি তো সেটাই করেননি। আপনার মামলায় তদন্ত হয়নি, শুধু পেপার ওয়ার্কস হয়েছে। আপনি এই কেসে যাকে মূল সাক্ষী করেছেন তার দাবি ছিল ফরেনসিক অডিট করা। ফরেনসিক অডিট কি হয়েছে? আনকোট। এখানে দর্শকদের জানাই যে হ্যাঁ, ফরেনসিক অডিট হয়েছে এবং এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এক হাস্যকর মিথ্যে মামলাতে জেলে রাখা হয়েছে কলকাতা টিভির সম্পাদককে। মামলার শুনানি চলাকালীন নতুন তদন্তকারী অফিসার এসেছেন, তার কিছুই জানা নেই। আদালতে এলোমেলো কথা হচ্ছে আর তারিখ নেওয়া হচ্ছে। শেষ দিন বিচারক বললেন, ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছেন, এসব করবেন না। আমি যা জানতে চেয়েছি সেগুলো এনে হাজির করুন। আমরা জানি ভুয়ো মিথ্যে মামলা। কৌস্তুভ রায় আদালতে দাঁড়িয়েই বলেছেন উনি জামিনও চাইছেন না, চাইছেন সুবিচার। জেলের বাইরে মাদার অফ ডেমোক্রেসির স্বঘোষিত ফাদার নৃত্য করছেন। গণতন্ত্রের এই মহত্তম উৎসবের সময় জেলের ভেতরেই আছেন চতুর্থ স্তম্ভের এক কারিগর। এটা লজ্জার, এই লজ্জা সবার। আজকে এ পর্যন্তই। শুভরাত্রি।